স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। শুভ সকাল। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। তোমরা জানো যে এইখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ইন ক্লাস জিজ্ঞেস করতে পারো, আর আউট অফ দি ক্লাস যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান ইমেল টু মি। এখানে ইমেল অ্যাড্রেস গুলো দেয়া আছে। ইউ ক্যান ফলো মি থ্রু টুইটার ফর এনি আপডেটস। তোমরা জানো যে এই লেকচার গুলো সাধারণত রেকর্ড করা হয়ে থাকে এবং এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যারা এখানে মিস করবা বা কোনো অংশ শুনতে অসুবিধা হবে বা দেখতে অসুবিধা হবে তারা পরবর্তীতে ওইখান থেকে দেখে নিতে পারবা। তো আমি আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এ থেকে এখন আমাদের উত্তরণ ঘটেনি। এজন্য আমি প্রত্যাশা করব যে তোমরা এই সাবধানতাগুলো অবলম্বন করবা, সেজন্য এই পেজটা আমি রেখেছি। তো আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করি। আমরা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস দিয়ে আজকে শুরু করব। তো তোমরা জানো যদি আমাদের একটা ফিক্সড গ্যাস অফ মাস থাকে, সে ধরো দুটো কন্টেইনার আছে, যার মধ্যে একটাতে গ্যাস এ আছে আর একটাতে বি আছে। যেই গ্যাসের প্রেসার নাকি পি এবং ভলিউম হলো ভি, এবং আমরা কনসিডার করছি যে প্রথম গ্যাসটার মাস হলো m1, মানে প্রত্যেকটা মলিকুলের মাস হলো m1, আর সেখানে নাম্বার অফ মলিকুলস আছে n1, আর তাদের মিন স্কয়ার ভেলোসিটি হলো c1 স্কয়ার। তাহলে তোমরা জানো যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা জানি প্রেসারের এক্সপ্রেশন p = 1/3 রো c স্কয়ার। তাহলে গ্যাস 1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/3 রো 1 c1 স্কয়ার। এবং সার্টেনলি তোমরা জানো ডেনসিটি কি, ডেনসিটি হলো মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ভি আমরা কনসিডার করেছি, আর এখানে মাস কি হবে, প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস যদি নাকি আমাদের m1 হয় তাহলে টোটাল মাস হবে কত, m1 মাল্টিপ্লাইড বাই n1, বিকজ সেখানে n1 সংখ্যক মলিকুল আছে। এখন একইভাবে যদি আমরা সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি তাহলে p = 1/3 রো 2 c2 স্কয়ার। আর তোমরা তো জানো যে রো 2 হলো এই দ্বিতীয় গ্যাসের ডেনসিটি। আর আমরা একইভাবে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস যদি নাকি আমাদের m2 হয় এবং তাদের টোটাল নাম্বার যদি n2 হয় তাহলে আমাদের মাস হবে কত, m2 n2, এবং ভলিউম দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ডেনসিটি। তো সেই কাজটি আমরা এখানে করেছি। তাহলে আমরা p পেলাম 1/3 m2 n2 c2 স্কয়ার বাই v। তো যেহেতু আমরা বলেছি যে এই দুটো গ্যাসেরই প্রেসার হলো p, তাহলে আমরা এদেরকে ইকুয়েট করতে পারি। তোমাদের মনে রাখতে হবে যে এই c2 স্কয়ার হলো আমাদের দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে এই ইকুয়েশন দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে কি পাচ্ছি আমরা 1/3 m1 n1 c1 স্কয়ার বাই v = 1/3 m2 n2 c2 স্কয়ার বাই v। তো তোমরা জানো যে যদি নাকি আমরা সেম টেম্পারেচার T কনসিডার করি দুটো গ্যাসের ক্ষেত্রে, তাহলে কি হয়, তাদের কাইনেটিক এনার্জি সেম হওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারি half m1 c1 স্কয়ার = half m2 c2 স্কয়ার, এবং এইখান থেকেই আমরা লিখতে পারি m1 c1 স্কয়ার = m2 c2 স্কয়ার। আর এই এক্সপ্রেশনটা যদি নাকি আমরা ইকুয়েশন 10 এ বসাই তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, n1 = n2। তার মানে কি, আন্ডার সিমিলার কন্ডিশনস যে দুটো গ্যাসের সমান সংখ্যক মলিকুল থাকবে। আর এটাই নাকি ছিল অ্যাভোগাড্রোর হাইপোথিসিস, তাই না, যে যদি আন্ডার সিমিলার কন্ডিশনে থাকে তাহলে গ্যাসগুলোর নাম্বার অফ মলিকুল সেম থাকবে। তো সেটাই আমরা এখানে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ডিরাইভ করতে সমর্থ হলাম। এবার আমরা আসি গ্রামস ল অফ ডিফিউশন। তো তোমরা জানো অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি কি, p = 1/3 রো c স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এই রুট মিন স্কয়ার ভেলোসিটি c = লিখতে পারি √of thrice p by rho। তার মানে হলো যে আমাদের এই রুট মিন স্কয়ার ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু √1 rho or inversely proportional to √of rho। তো যদি নাকি আমরা কনসিডার করি এই দুটো গ্যাসের
জন্য আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি c1 এবং c2, তাহলে তাদের রেশিওকে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ ρ2 বাই ρ1। তো আমরা যদি নাকি এই রেট অফ ডিফিউশন r1 এবং r2 বলি, তাহলে এই r1 বাই r2 ইকুয়াল টু লিখতে পারি আমরা কি ρ2 বাই ρ1 এর স্কয়ার রুট। তো তোমরা জানো যে যেমন নাকি কোনো আতরের শিশির যদি তুমি মুটকি খোলো বা কোনো একটা তোমাদের পারফিউমের যদি তুমি ওপেন করো, তোমার সিপিটা ওপেন করো, তাহলে দেখতে পাবা যে ধীরে ধীরে এটা কি হয়, এই ফ্র্যাগ্রেন্সটা ছড়িয়ে পড়ে চারিদিকে, তাই না? তো এইটাকে আমরা ডিফিউশন বলি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে দুটো গ্যাসের যদি নাকি আমাদের রেট অফ ডিফিউশন r1 এবং r2 হয়, তাহলে তারা কি একটার সাথে আরেকটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হলো এই যে যেই গ্যাসটা আমরা কনসিডার করছি সেই গ্যাসের ডেনসিটি ইনভার্সলি প্রপোর্শনাল হলো আমাদের কি রেট অফ ডিফিউশন। এখন আমরা আসি ডিগ্রিজ অফ ফ্রিডম। তো একই সাথে বলো স্যার, এই লেকচার স্যার পিডিএফটা দিলে খুব ভালো হতো স্যার। পিডিএফ তো তোমাদেরকে আমি ইয়েতে কি বলে আমার ওয়েবসাইটে আপলোড করে দিই, তোমরা পাচ্ছ না? স্যার ওয়েবসাইটে শুধু 2টা স্লাইড দেওয়া আছে। স্যার আগের লেকচারের পিডিএফটা তো কাল পেলাম না। স্যার লেকচারের পিডিএফটা ওয়েবসাইটে পাইনি আগে। তুমি গত ক্লাসে তো আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, ওটা যেহেতু ডিসকন্টিনিউ হয়েছিল সেই জন্য আমি ওটা প্লেস করিনি, বাট ইউ উইল গেট ইট। আর অন্যগুলো তো পেয়েছো, অন্য লেকচার গুলো পেয়েছো না? স্যার ক্রিস্টালোগ্রাফিও পাইনি স্যার সবগুলো নাই স্যার, 2টা শুধু স্লাইড আছে স্যার। আছে আছে স্যার অনেকেই পায় না স্যার, ওয়েবসাইটে দিয়েছেন এইজন্য অনেকেই পায় না স্যার। হ্যাঁ, তো ওয়েবসাইট থেকে দেখে নিবা, ওয়েবসাইটে তো আছেই, তোমরা ওইখান থেকে নিয়ে নিবা, যাদের যা দরকার পড়ে ওখান থেকে নিয়ে নিবা। আচ্ছা, তো তাহলে আমরা এখন ডিগ্রিজ অফ ফ্রিডম এবং তার সাথে আমরা ম্যাক্সওয়েলস ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি পড়বো। তো তোমরা এই ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি? ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হলো যে আমাদের গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, যেটা দিয়ে নাকি আমরা এটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করতে পারবো। তো তোমরা জানো যে যদি নাকি আমরা একটা মোনো অ্যাটমিক গ্যাস কনসিডার করি, যদি নাকি আমরা মোনো অ্যাটমিক গ্যাস কনসিডার করি, তাহলে সেটার ফ্রিডম কতটুকু? সেটার ফ্রিডম হলো যে আমাদের স্পেস হলো 3 ডাইমেনশনাল, তার মানে এইটা 3 ডাইমেনশনালি যে কোনো দিকে এইটা মুভ করতে পারে। তার মানে হলো যে তার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কয়টা? তার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট হলো 3টা। তার মানে হলো যে সেখানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3টা। সে ধরো আমরা যদি ডায়াটমিক গ্যাস কনসিডার করতাম, একটা ডায়াটমিক গ্যাসের মলিকুল যদি আমরা কনসিডার করতাম, তাহলে তার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কয়টা হবে? তো তোমরা জানো যে যেমন নাকি মোনো অ্যাটমিকের যেই ফ্রিডম, তার মানে সেটা হলো যে যে কোনো দিকে সেটা মুভ করতে পারে, তার এবং সেইটাকে আমরা এই যে 3 ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট তা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই 3টা কোঅর্ডিনেট বা এই যে ট্রান্সলেশনাল যে ফ্রিডম, সেটা তো থাকছেই। ইন অ্যাডিশন, যেহেতু আমরা ডায়াটমিক বলছি, তার মানে হলো যে সেখানে একটা মলিকুলের মধ্যে 2টো অ্যাটম আছে, সো তাদের মধ্যে রোটেশনের একটা সুযোগ আছে। তো এই রোটেশনের জন্য আরো 2টো কোঅর্ডিনেট অ্যাড হবে, তাহলে অল টুগেদার আমরা পাবো 5 ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন কথা হলো যে আমরা এই রোটেশনটা কিভাবে কনসিডার করব, এই রোটেশনাল ফ্রিডম কয় ধরনের হতে পারে? তো তোমরা জানো যে আমাদের যদি দুটো মানে একটা মলিকুলে যদি 2টো অ্যাটম থাকে, তাহলে সেই অ্যাটম দুটোর ফ্রিডম কতটুকু, তার রোটেট করার ফ্রিডম কতটুকু? একটা হলো যে আমরা যদি কনসিডার করি, সে ধরো এই যে ওয়াটার বটল, তো মনে করো নিচে একটা, এই নিচের অংশে একটা অ্যাটম আছে, এটা একটা গোটা যদি আমরা মলিকুল কনসিডার করি, উপরের অংশে একটা অ্যাটম আছে, তাহলে একটা ওয়ে হলো যে এইটা এই যে এরকম একটা রোটেশন হতে পারবে, এরকম একটা রোটেশন হতে পারবে। তাহলে এইটা হলো ওয়ান কাইন্ড অফ ডিগ্রি অফ ফ্রিডম ফর রোটেশন। আরেকটা হলো যে আমরা যদি এই যে দুটো যে আমরা অ্যাটম কনসিডার করছি, এটা একটা আরেকটা রেসপেক্টে এই যে এরকম যে একটা রোটেশন হতে পারে, তাহলে এই দুটোই হলো আসলে সম্ভাব্য রোটেশন। তাহলে অল টুগেদার ইউ আর গোয়িং টু গেট 5 ডিগ্রিজ অফ ফ্রিডম।
এখন তোমরা জানো যে গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে তার মিন কাইনেটিক এনার্জি কে আমরা কি বলি হাফ এমসি স্কয়ার। তাহলে এই হাফ এমসি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা অলরেডি দেখেছি যে সেটা হলো আমাদের 3 ½ kT, গত ক্লাসে আমরা পড়েছি। এবং তোমরা জানো যে এই যে মিন যেই ভ্যালোসিটি, তার মানে মিন স্কয়ার যে ভ্যালোসিটি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, যেখানে ইউ ভি ডাব্লিউ হলো সি এর কম্পোনেন্ট অ্যালং দি এক্স ওয়াই এবং জেড ডিরেকশন। তাহলে এখন দেখো যে এই যে আমাদের এক্স ওয়াই এবং জেড এরা তো আসলে আরবিটারি। আমি ইচ্ছা করলে যেটাকে আমরা এক্স কনসিডার করেছি সেটাকে আমরা ওয়াই কনসিডার করতে পারতাম, এন্ড লাইকওয়াইজ অন্যগুলোকে যেটা আমি জেড কনসিডার করেছি সেটাকে আমরা এক্স কনসিডার করতে পারতাম। সো এটা যেহেতু আরবিটারি, কাজেই আমাদের এই মিন স্কয়ার ভ্যালোসিটির ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার, এবং প্রত্যেকটার সাথে যদি আমরা এই হাফ এম মাল্টিপ্লাই করি তাহলে আমরা বলতে পারি যে হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম ডাব্লিউ স্কয়ার। তো তার মানে হলো যে আমরা এই হাফ এম সি স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা লিখতে পারি 3 ½ এম ইউ স্কয়ার ইকুয়াল টু 3 ½ এম ভি স্কয়ার ইকুয়াল টু 3 ½ এম ডাব্লিউ স্কয়ার, and all together will give you 3 ½ kT। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই হাফ এম ই স্কয়ার লিখতে পারি আমরা কত হাফ কেটি, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি অ্যান্ড হাফ এম ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের মিন কাইনেটিক এনার্জি যে 3 ½ kT, এইটাকে আমরা কি তিনটা ভাগে ভাগ করতে পারলাম, এবং অ্যালং ইস কোঅর্ডিনেট এক্সিস আমাদের যে ট্রান্সলেশনাল এনার্জি সেটা আমরা দেখতে পাচ্ছি ½ kT। তো এইটাই ম্যাক্সওয়েল যেটা কনসিডার করেছেন, তিনার পস্টুলেটটা হলো এইটা যে আমাদের এই এটা আমরা কি জন্য দেখলাম, এটা আমরা দেখলাম যে ট্রান্সলেশনাল কেসে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই মিন কাইনেটিক এনার্জি কত হচ্ছে ½ kT। তো তিনি কনসিডার করেছেন যে এই আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা যদি আমাদের ট্রান্সলেশনাল হয় বা রোটেশনাল হয়, ইট ডাজ নট ম্যাটার, যে আমাদের ফর ইস ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের এনার্জি হলো ½ kT। আর এটাই হলো আমাদের ইকুইপার্টিশন অফ এনার্জি, যেটা নাকি ম্যাক্সওয়েলস বলেছেন। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে তোমরা দেখলে যে তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইস ডিগ্রি অফ ফ্রিডম, তা সেটা ট্রান্সলেটরি হোক আর রোটেটরি হোক, সেটা হলো ½ kT। এইবার আমরা আসি অ্যাটমিসিটি অফ গ্যাসেস। তো সে ধরো আমরা মনোঅ্যাটমিক গ্যাস কনসিডার করি। একটু আগে যেমনটা বললাম আমরা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কি আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3। তো আমরা জানি যে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইস ডিগ্রি অফ ফ্রিডম কত, ½ kT। তাহলে যেহেতু আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3, তাহলে তার করেসপন্ডিং এনার্জি কত হবে, তাহলে সেটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3½ kT। এখন যদি নাকি আমরা কনসিডার করি যে আমাদের 1 গ্রাম মলিকুল অফ গ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এনার্জি কত হবে, 1 গ্রাম মলিকুল অফ গ্যাসের জন্য এনার্জি কত হবে। তো তোমরা জানো যে 1 গ্রাম মলিকুলে আমাদের কতগুলো মলিকুল থাকে, আমাদের মলিকুল থাকে অ্যাভোগাড্রোস নাম্বারের সমান, এবং সেটা আমরা ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমাদের এই ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ 3 × 3½ kT। তো তোমরা অলরেডি জানো যে n টাইমস কে হলো আমাদের, আর যেটাকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলি, সেটা কিসের জন্য, সেটা হলো আমাদের 1 গ্রাম মলিকুলের জন্য। তাহলে আমরা এই যে কি পেলাম, আমরা পেলাম আমাদের টোটাল এনার্জি হলো ইউ, এই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এবং সেটা হলো আমাদের 3½ RT। তো এই যে ইউ কে আমরা বলি ইন্টারনাল এনার্জি। তো তোমরা জানো যে এই ইন্টারনাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে, সেটা অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে শিখেছি। এখন তোমরা জানো যে এই যে পার ইউনিট ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার আমাদের যে এনার্জির পরিবর্তন হয়,
ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা স্পেসিফিক হিট বলি এবং সেটাকে আমরা সিভি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই সিভি মানে কি, সিভি হলো আমাদের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এবং সেটা হলো আমাদের ডিইউ ডিটি। তার মানে আমরা যদি এই ইউ কে ডিরাইভ করি উইথ রেসপেক্ট টু টি, আমরা কি পাচ্ছি 3/2 R। তো তোমরা অলরেডি এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শিখেছো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে এইখান থেকে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, যেখানে নাকি সিপি হলো আমাদের কি, সিপি হলো আমাদের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে আমরা এই যে সিভি এর ভ্যালু যদি 3/2 আর এখানে বসাই তাহলে উই আর গোইং টু গেট 5/2 আর। তাহলে ফর মোনোঅ্যাটমিক গ্যাস আমরা কি দেখছি, গামা ইকুয়াল টু আমরা জানি যে সিপি বাই সিভি, তো সিপি আমরা পেলাম 5/2 আর আর সিভি পেলাম 3/2 আর। এই দুটো রেশিও যদি আমরা নিই তাহলে দেখবো যে 1.67 হয়। এখন কথা হলো যে আমরা যদি এই এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করি কোন একটা গ্যাসের জন্য, তাহলে আমরা এই গামার ভ্যালু নিরূপণ করতে পারি এবং সেটা দেখা যাবে যে সে ধরো আমরা আর্গন বা হিলিয়াম এগুলো জানো তোমরা যে এগুলো হলো মোনোঅ্যাটমিক গ্যাস এবং দেখা যায় যে এইটা এই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এটা এগ্রি করে। তার মানে হলো যে আমরা এই যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা করলাম অন দি বেসিস অফ কাইনেটিক থিওরি এন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ কি এই যে ইকুইপার্টিশন অফ এনার্জি এবং এই যে ম্যাক্সওয়েলস ল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাস মোনোঅ্যাটমিক কিনা সেটা আমরা থিওরিটিক্যালি যেমন দেখতে পারি, এক্সপেরিমেন্টালি সেটাকে ভ্যালিডেট করতে পারি। লাইকওয়াইজ আমরা যদি ডায়াটমিক গ্যাস কনসিডার করি, তো তোমরা জানো যে ডায়াটমিক গ্যাসে কি থাকে, দুটো অ্যাটম থাকে, তাই না? তাহলে দুটো অ্যাটমের সমন্বয়ে আমাদের এই একটা মলিকুল তৈরি হয়। আর এই দুটো অ্যাটম যেখানে থাকে সেখানে আমরা শিখলাম যে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 5, যার নাকি 3টে হলো আমরা ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আর দুটো হলো আমাদের রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তো তোমরা জানো যে এই এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দিস ডিগ্রি অফ ফ্রিডম কত, 1/2 kT। তাহলে এই 5 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমাদের এনার্জি কত হবে, সার্টেনলি 5/2 kT হবে। এখন যদি আমরা 1 গ্রাম মলিকুল অফ গ্যাস কনসিডার করি তাহলে তার করেসপন্ডিং এনার্জি কত হবে, তাহলে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে n ক্রস আমাদের 5/2 kT হবে। আর তোমরা জানো যে n কে হলো আমাদের r, তাহলে আমাদের ইন্টারনাল এনার্জি কত পাচ্ছি আমরা, 5/2 r। তো তোমরা সার্টেনলি জানো যে এইটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। এখন এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এবং পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচারের জন্য আমাদের ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন হয় সেটাকে আমরা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বলি এবং দ্যাট উইল গিভ ইউ 5/2 R। এন্ড সার্টেনলি তোমরা জানো যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, তাহলে সিপি ইকুয়াল টু তোমরা পাচ্ছ কত, 7/2 R। তাহলে এইখান থেকে আমরা গামা পেতে পারি সিপি বাই সিবি ইকুয়াল টু 5 মানে 5/2 R দিয়ে যদি আমরা ভাগ করি 7/2 R কে, তাহলে আমরা পাচ্ছি 1.40। তো তোমরা সার্টেনলি জানো আমাদের কতগুলো এই যে ডায়াটমিক গ্যাসের ধরো নাইট্রোজেন, অক্সিজেন এন্ড লাইকওয়াইজ অন্যান্য যে গ্যাস আছে সেগুলোর জন্য যদি তোমরা এই গামা নিরূপণ করো তাহলে তোমরা দেখবা অ্যারাউন্ড 1.40 পাওয়া যায়। তার মানে এটা থেকে আমরা দেখলাম এই যে গ্যাসের মলিকুলে কয়টা অ্যাটম আছে সেটা তোমরা এই থিওরিটিক্যালি যেমন নাকি নিরূপণ করতে পারো, এক্সপেরিমেন্টালি সেটা ভ্যালিডেট করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? কি তোমাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে অ্যাটমিক গ্যাসের ওইটা একটু বলবেন ডায়াটমিক গ্যাসের স্যার। স্যার ডায়াটমিক না স্যার, ওয়ান অ্যাটমিক যে মানে মোনোঅ্যাটমিক যেটা, গ্যাস। ওইটা আরেকবার একটু বলবেন। মোনোঅ্যাটমিক গ্যাস হলো যে যেমন মনে করো যে সে ধরো আমাদের এই যে একটা কলমের মাথা দেখছো, ধরো যে এটা হলো আমাদের একটা মলিকুল ফর ইনস্ট্যান্স, তাহলে এটা কয়টা দিকে এটার মশান থাকতে পারে, এটা 3 ডাইমেনশনালি যে কোনো দিকে আমাদের এই মশানে থাকতে পারে, তাই না? যে কোনো দিকে আমাদের মশানে থাকতে পারে। তো এই যে কোনো দিকের মশানকে আমরা কিভাবে বলতে পারি, তো তোমরা জানো যে আমরা যদি একটা ভ্যালোসিটি দিয়ে এটাকে নিরূপণ করি, এটার মশানকে একটা ভ্যালোসিটি দিয়ে নিরূপণ করি, তাহলে সেই ভ্যালোসিটিটাকে আমরা 3 ডাইমেনশনালি রিজলভ করতে পারি, তাই না?
3 ডাইমেনশনালি আমরা রিজার্ভ করতে পারি, যেমনটা নাকি আমরা বলেছি ইউভি এবং ডাব্লিউ দিয়ে। তো সেই জন্য আমরা বলেছি যে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3। তো তার যদি ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়, তো তোমরা অলরেডি দেখেছো যে আমাদের এই এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইস ডিগ্রি অফ ফ্রিডম হলো হাফ কেটি, সেটা তো আমরা অলরেডি নিরূপণ করেছি এই যে ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে। তো যদি আমাদের মনো অ্যাটমিক গ্যাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এনার্জি কত হবে, যেহেতু তার ডিগ্রিজ অফ ফ্রিডম 3, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই প্রত্যেকটা মলিকুলের এনার্জির জন্য। এখন আমরা যদি 1 গ্রাম মলিকুল অফ গ্যাস কনসিডার করি, তাহলে তো তোমরা জানো যে সেখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক মলিকুল থাকে, তাহলে টোটাল এনার্জি স্যার এখানে অ্যাভোগাড্রো স্যার নাম্বার এখানে বলছি করতে হবে। তাহলে এই যে 3.5 kT এটাকে কি করতে হবে, আমাদের n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা সেই কাজটাই এখানে করেছি। আর তোমরা জানো যে এই যে এই বোল্টজম্যান কনস্ট্যান্টকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পাই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আমাদের এনার্জি কত হলো, টোটাল এনার্জি এখানে যদি আমরা বসি n কে ভ্যালু যদি আর বসাই, তাহলে কি পাচ্ছি 3.5 RT। তো সেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি, বিকজ এইটা হলো আমাদের গ্যাসের, আমাদের বাইরে থেকে কোনো আমরা এনার্জি দিইনি, যেটা আমরা এইখান থেকে গ্যাসের জন্য যে শুধুমাত্র এই টেম্পারেচারের জন্য আমরা যে এনার্জিটা পাচ্ছি সেইটার জন্য। তার মানে টেম্পারেচার যদি থাকে, তোমরা জানো যে তার একটা মশান থাকে, টেম্পারেচার যদি না থাকে তাহলে কি সেটা মশান থাকে না, যেটা নাকি আমরা কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ গ্যাস থেকে বলেছি। তো তার মানে এই যে অনলি টেম্পারেচারের জন্য যে এনার্জিটা, সেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। আর এই পার ইউনিট ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার জন্য যে এনার্জি যে পরিবর্তন হয়, সেটাকে আমরা এই সিভি দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা নাকি আমাদের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে তোমরা যদি এই ডিইউ ডিটি করো, তাহলে 3.5 RT কে যদি তোমরা উইথ রেসপেক্ট টু টেম্পারেচার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাচ্ছি আমরা 3.5 R। আর তো তোমরা এটা জানোই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোমাদের বলছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি ইকুয়াল টু কত, সিভি প্লাস আর। তো আমরা এখানে এই সিভি এর ভ্যালুটা এখানে জাস্ট বসিয়ে দিয়েছি, তাহলে 5/2 আর পেয়েছি। এখন আমরা গামা ইকুয়াল টু কি জানি, গামা মানে হলো যে আমাদের এই স্পেসিফিক হিটের রেশিও, তার মানে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এবং স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের রেশিও হলো আমাদের গামা। তো আমরা এই যে সিপি অলরেডি দেখেছি, নিরূপণ করেছি 5/2 আর, আর এখান থেকে আমরা সিভি দেখলাম 3.5 আর। তাহলে এই দুটো রেশিও কত হচ্ছে 5/3, and that will give you 1.67। তো তার মানে হলো যে তোমরা যদি সে ধরো, আমরা দুটো এক্সাম্পল এখানে দিচ্ছি, যে আর্গন আর ইলিয়ামে যদি তোমরা এক্সপেরিমেন্টালি দেখো যে তাদের এই স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কত, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কত, এবং তারপরে এটা যদি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করার পরে এই দুটো রেশিও নাও, তাহলে দেখবা যে अराउंड 1.67 হয়। তার মানে দ্যাট উইল ভ্যালিডেট তোমার এই থিওরিটিক্যাল যে রেজাল্টটা পেলাম সেটাকে ভ্যালিডেট করলো। কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার পাইছি। আচ্ছা, তাহলে এখন আমরা এই মিন ফ্রি পাথে আসি। তো তোমরা জানো যে যখন নাকি আমরা গ্যাস ইকুয়েশন ডিরাইভ করি অন দি বেসিস অফ কাইনেটিক থিওরি, বা এই কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার যখন আমরা ডিরাইভ করেছি, তখন আমরা কি কনসিডার করেছিলাম, আমরা কনসিডার করেছিলাম যে মলিকুলস আর অফ নেগলিজিবল সাইজ। কিন্তু বাস্তবে মলিকুলগুলোর তো নেগলিজিবল সাইজ নয়, তার মানে দে আর নট জিওমেট্রিক্যাল পয়েন্ট। তারা ছোট হতে পারে, বাট দে আর নট নেগলিজিবল। তো তার মানে হলো যে যদি নাকি তারা জিওমেট্রিক্যাল পয়েন্ট হতো, যদি নাকি তাদের সাইজ নেগলিজিবল হতো, তাহলে তো এই কলিশন ঘটতো না। কিন্তু যেহেতু তাদের একটা ফাইনাইট সাইজ হচ্ছে দো স্মল, তাহলে তাদের মধ্যে কি ঘটবে, তাদের মধ্যে কলিশন ঘটবে। এবং একইভাবে এই মলিকুলগুলো যে কন্টেনারে রাখা হবে, সেই কন্টেনারের ওয়ালের সাথেও কোলাইড করবে। এবং তোমরা জানো যে যখন নাকি একটা কলিশন ঘটবে, তখন একটা কলিশন থেকে আরেকটা কলিশনের মধ্যবর্তী যেই পাথটা হবে, সেটা একটা স্ট্রেট লাইন পাথ হবে। এবং এইটাকে বলি আমরা কি, এটাকে বলি আমরা ফ্রি পাথ। এখন আমরা যদি এই লার্জ নাম্বার অফ ফ্রি পাথ, সে ধরো আমরা এখানে দেখিয়েছি যে একটা মলিকুল এখান থেকে মশানে আছে, তারপরে এটার সাথে কোলাইড করলো, তারপরে এটার থেকে রিফ্লেক্ট করে এইদিকে গেল, তারপরে এটার সাথে কোলাইড করলো, তারপরে এইটার সাথে কোলাইড করলো, তারপরে এইটার সাথে কোলাইড করলো। তাহলে দেখো যে এই ফ্রি পাথ গুলো যদি আমরা সব অ্যাড করি,
এবং অ্যাড করার পরে আমাদের কতগুলো কলিশন হলো সেই কলিশন নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, যেটা পাবো সেটাকে বলবো আমরা মিন ফ্রি পাথ। তো সেই কথাগুলোই আমরা এখানে লিখেছি। এখন দেখো তাহলে এই মিন ফ্রি পাথকে যদি আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে আমাদের এই যে টোটাল ডিসটেন্স কাভার্ড বাই দি এই যে মলিকুল যে যতগুলো নাকি কলিশন করলে এর মধ্যে, তাহলে সেটাকে যদি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি আর নাম্বার অফ কলিশনকে যদি আমরা ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা লিখতে পারি মিন ফ্রি পাথ ল্যামডা ইকুয়াল টু এস বাই এন। এখন যদি আমরা কনসিডার করি যে এই এক একটা মলিকুলের ডায়ামিটার হলো ডি, আর এটা যদি আমরা কনসিডার করি যে পার কিউবিক সেন্টিমিটারে আমাদের নাম্বার অফ মলিকুলস আছে এন, তাহলে আমরা যে সে ধরো যে একটা মানে মলিকুল যদি ভি ভ্যালোসিটিতে মশানে থাকে তাহলে এক সেকেন্ডে এই মলিকুলটা কতটা ভলিউম অতিক্রম করবে। তো তোমরা জানো যে আমরা যেহেতু ডায়ামিটার ডি কনসিডার করলাম, এখন কথা হলো প্রথমে আসি আমরা কলিশনে। তো কলিশন হতে হলে আমাদের কি করতে হবে, কলিশন করতে হলে আমাদের এই যে দুটো মলিকুলকে টাচ করতে হবে, তাই না? তাহলে এই যে দুটো মলিকুল টাচ করলে এই মলিকুল দুটোর সেন্টার টু সেন্টার সেপারেশন কত হবে, সেন্টার টু সেপারেশন হবে তাদের ডায়ামিটারের সমান, তাই না? আবার আমরা যদি এটা কনসিডার করি যে আমাদের এই কলিশন হতে হলে সে ধরো একটা মলিকুল আছে যার ডায়ামিটার হলো টুয়াইস ডি আর সবগুলো মলিকুল হলো জিওমেট্রিক্যাল পয়েন্ট, তাহলেও তো আমাদের কলিশন ঘটবে, তাই না? ওয়ান ওয়ে হলো যে দুটো মলিকুল আমরা যদি কনসিডার করি যে তাদের ডায়ামিটার হলো ডি, তাহলে তাদের মধ্যে কলিশন হলে আইদার তাদের সেন্টার টু সেন্টার ডিফারেন্স হতে হবে কি স্মল ডি। আরেকটা হলো যে আমরা যদি কনসিডার করি যে আমাদের মলিকুল গুলোর মধ্যে একটা মলিকুলের ডায়ামিটার হলো টুয়াইস ডি আর বাকি সবগুলো হলো জিওমেট্রিক্যাল পয়েন্ট, তাহলে দেখো আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা যে পস্টুলেট কনসিডার করেছিলাম যে দেয়ার অফ নেগলিজিবল সাইজেস, তাহলে সেই পস্টুলেটটাও খানিকটা মানে থাকলো আর আমাদের পারপাসও সলভ হলো। তাহলে আমরা যদি কনসিডার করি যে একটা মলিকুলের সাইজ হলো টুয়াইস ডি আর বাকি সবগুলো জিওমেট্রিক্যাল পয়েন্ট, তাহলেও কিন্তু কলিশন সম্ভব। কারণ হলো যে টুয়াইস ডি ডায়ামিটারের একটা মলিকুল যদি হয় আর তার সাথে যদি একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট যদি কোলাইড করে, তাহলেও তাদের মধ্যে সেপারেশন কত হবে, তাদের মধ্যে সেপারেশন হবে কত, ডি। তাহলে এখন দেখো যে আমাদের এই যে ভি ভ্যালোসিটিতে, তার মানে যদি মশানে থাকে তাহলে এক সেকেন্ডে আমাদের এইটা কতটা ভলিউম কভার করবে। তো তোমরা জানো যেহেতু আমরা এই যে ডি কনসিডার করছি আমাদের এই টুয়াইস ডি ডায়ামিটারের জন্য, আমাদের রেডিয়াস হলো ডি, তাহলে পাই ডি স্কয়ার হলো আমাদের এরিয়া অফ ইনফ্লুয়েন্স এবং ভি হলো আমার ভ্যালোসিটি, তাহলে পার সেকেন্ডে আমাদের ভলিউম কভার করবে পাই ডি স্কয়ার ভি। আর আমরা যেহেতু পার কিউবিক সেন্টিমিটারে নাম্বার অফ মলিকুল কনসিডার করেছি এন, তাহলে আমাদের নাম্বার অফ মলিকুল কত হবে, তাহলে ভলিউম মাল্টিপ্লাইড বাই এন হবে। তো সেটাই আমরা করেছি, এখানে আমরা পাচ্ছি পাই ডি স্কয়ার ভি এন। এখন আমাদের এই যে যদি নাকি এক সেকেন্ডে আমাদের এই মলিকুলটা কত দূরত্ব অতিক্রম করবে, এই মলিকুলটা ভি দূরত্ব অতিক্রম করবে এবং এই নাম্বার অফ কলিশন কতগুলো হবে। তো তোমরা জানো যে আমাদের মলিকুলে আছে পাই ডি স্কয়ার ভি এন, এতগুলো যদি মলিকুল থাকে তাহলে এই একটা মলিকুল তো এই ভি ডিস্টেন্সে যেতে যদি আমার এই এতটা ভলিউম কভার করে পাই ডি স্কয়ার ভি এন, তাহলে এই যতগুলো মলিকুল ছিল সবগুলোর সাথে আমাদের কোলাইড করবে, তার মানে হলো আমার নাম্বার অফ কলিশন হবে পাই ডি স্কয়ার ভি এন। সো আমরা এখান থেকে মিন ফ্রি পাথ কত পাবো, মিন ফ্রি পাথ ল্যামডা ইকুয়াল টু পাবো, আমরা আগে বলেছি যে আমাদের ডিসটেন্স কভার সেটা হলো আমাদের ভি ডিসটেন্স কভার করছে আর আমাদের ভলিউম, এই ভলিউমে নাম্বার অফ কলিশন কত হচ্ছে পাই ডি স্কয়ার ভি এন, তাহলে আমরা সেখানে পাই ডি স্কয়ার ভি এন লিখলাম।
সো এইখান থেকে আমরা সিম্পলিফাই করলে কি পাচ্ছি, এই ভি ভি কে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 1/πd²n। তো এই ইকুয়েশনটা ডিডিউস করেছিলেন ক্লাউসিয়াস। তাহলে ক্লাউসিয়াস এর কন্ডিশন থেকে আমরা দেখছি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি 1/d² বা ইনভার্সলি প্রপোর্শনাল টু কি ডায়ামিটারের স্কয়ার। আরেকটা হলো যে এই যে n হলো আমার নাম্বার ডেনসিটি, তার মানে হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার ডেনসিটি। তোমরা যদি চাও তাহলে এটা এই যে ডেনসিটির সাথেও একটা রিলেশন বের করতে পারো, সেটা তোমরা এখান থেকে খুব সহজেই করতে পারো। তোমরা জানো যে ডেনসিটি ইকুয়াল টু কি মাস বাই ভলিউম, তো তোমরা সেটা এখানে ইউজ করতে পারো। তো এইখান থেকে তোমরা কি দেখলা, তোমরা দেখলা মিন ফ্রি পাথ হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু কি স্কয়ার অফ দ্য ডায়ামিটার, কিসের মলিকুল গুলোর স্কয়ার অফ দ্য ডায়ামিটার ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই মিন ফ্রি পাথ বোল্টজম্যান নিরূপণ করেছেন এবং তার থিওরি অনুসারে ল্যামডা হলো 3/4, এইখানে ডিনোমিনেটরে তোমার থাকবে πd²n, যেখানে আমরা আগের মতো ডি হলো আমাদের এক একটা মলিকুলের ডায়ামিটার আর এন হলো আমাদের নাম্বার ডেনসিটি। তো এই ইকুয়েশন ডেভেলপ করার জন্য এই বোল্টজম্যান ব্যবহার করেছিলেন কি, যে সবগুলো মলিকুলের এভারেজ স্পিড আছে সেইটা কনসিডার করে তিনি এই ইকুয়েশন নিরূপণ করেছিলেন। ম্যাক্সওয়েল ডিরাইভ করেছিলেন আরেকটা এক্সপ্রেশন, যেটাকে আমরা ল্যামডা ইকুয়াল টু 1/√2πd²n দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এইটা যখন ম্যাক্সওয়েল নিরূপণ করেন, তিনি তার এই যে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, তার যেই তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্স আছে, ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স, ডিপেন্ডিং আপন সেইটার এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনকে বেস করে তিনি এই ইকুয়েশনটা নিরূপণ করেছেন। তো তোমরা যখন এই প্রবলেম সলভ করবা তখন বেটার হলো যে এই ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ইউজ করতে পারো। অন্য ইকুয়েশন গুলো ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, বাট আই বেটার সাজেস্ট ইউ যে তোমরা এই ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ব্যবহার করো। স্যার ভ্যালু তো সমান হবে না স্যার? হ্যাঁ বলো। স্যার ভ্যালু তো সমান হবে না? সার্টেনলি ভ্যালু সমান হবে না, কিছু তফাৎ হবে, কারণ এক একটা বেসিসের উপরে নির্ভর করে নিরূপণ করা, কিছু তফাৎ তো হবেই। আর কারোর কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই অ্যান্ড্রিউজ এক্সপেরিমেন্ট অন কার্বন ডাইঅক্সাইডে আসি। আমরা এখানে একটা এক্সপেরিমেন্টাল সেটআপকে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো অ্যান্ড্রু যেটা করেছিলেন, তিনি আসলে এই ড্রাই এয়ার ব্যবহার করেছিলেন আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেছিলেন। তো তার এই যন্ত্রটা ছিল এরকম যে এখানে দেখো আমাদের একটা কপার কন্টেনার থাকে এবং এর মধ্যে এই যে ওয়াটার থাকে। এখানে তোমরা দেখছো যে এই যে স্ক্রু আছে, এটা প্লাঞ্জার বলা হয়। যেখানে হলো যে সুবিধা হলো যে এই স্ক্রু যদি স্ক্রু আপ করো তাহলে কি হবে, তাহলে তুমি প্রেসারটাকে বাড়াতে পারো, আবার যদি তুমি এটাকে লুজ করো তাহলে তুমি প্রেসারটা রিডিউস করতে পারো। আরেকটি সুবিধা হলো যে এই যে নিচের যে অংশ দেখছো, এইখানে চাইলে তুমি হিট দিতে পারো এবং হিট দিয়ে তুমি এই যে ভিতরে টেম্পারেচারটাকে তুমি বাড়াতে পারো। আর এই যে ভিতরে যেটা দেখছো, এইখানে হলো আমার গ্লাস টিউব থাকে। তো এইখানে একটা বাল্স আছে, তার মানে হলো যে এই জায়গাটা এটা স্ফীতি আছে এবং তার উপরে আমাদের এই যে ক্যাপিলারি টিউব আছে এই অংশটা, তার মানে এই অংশটা হলো সরু আর নিচের এইটা হলো মোটা অংশ। তো এর মধ্যে এই মার্কারি ঢোকানো হয়, সেটা একটা পদ্ধতি। সাধারণত যেটা করা হয় সেটা হলো যে প্রথমে এটা এই যে পানির মধ্যে ডুবানো থাকে, তার আগেও যেটা করা হয় সেটা হলো যে এই দুটোরই ওপেন করা থাকে এবং তার মধ্যে তুমি দীর্ঘ সময় ধরে এটার মধ্যে দিয়ে ড্রাই এয়ার প্রবেশ করাবা। এই দীর্ঘ সময় বলতে মনে করো সে 24 আওয়ার্স, এবং এটার মধ্যে দিয়ে তুমি পিওর কার্বন ডাইঅক্সাইড তুমি পাস করাবা এবং সেটা ধরো 24 আওয়ার্স। কি জন্য? কারণ হলো যে এর ফলে নিশ্চিত করা হয় যে এটার মধ্যে শুধুমাত্র ড্রাই এয়ার আছে আর এটার মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আছে। এবং তারপরে তুমি যেই কাজটা করবে সেটা হলো এই ওপেনিংটাকে সিল করে দিবা। তারপরে যেটা করা হয় সেটা হলো যে এইটাকে এই মার্কারির রিজার্ভারের মধ্যে ডুবানো হয় এবং তারপরে এইটাকে ভেঙে দিয়ে এটাকে অল্টারনেট হিটিং এবং কুলিং করার ফলে এর মধ্যে এই যে মার্কারি উঠিয়ে নেওয়া হয় এবং তারপরে এটাকে আবার সিল করে দেওয়া হয়।
তো এর ফলে যেটা হয় সেটা হলো যে এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছো, এইখান থেকে তুমি আসলে এই যে ভলিউম দিয়ে তুমি প্রেসারকে আইডেন্টিফাই করা যায়, বিকজ তোমরা জানো যে ইকুয়েশন অফ স্টেট থেকে ওইখানে তুমি যদি একটা সার্টেন টেম্পারেচারে যদি প্রেসার জানো তাহলে ভলিউম নিরূপণ করা যায়, আবার যদি তুমি ভলিউম জানো তাহলে সেটা থেকে তুমি প্রেসার নিরূপণ করতে পারো। তো এই হলো আমাদের অ্যারেঞ্জমেন্ট। আমাদের মূল আলোচ্য বিষয় হলো যে এই জায়গাটায় সে ধরো আমরা যদি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি এবং আমরা এই যে বিভিন্ন টেম্পারেচারে এর প্রপার্টি গুলো দেখি, তার মানে আমরা যদি এটার উপর প্রেসার অ্যাপ্লাই করি, একটা সার্টেন পার্টিকুলার টেম্পারেচারে আমরা যদি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে কি ঘটে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমরা যদি 13.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো সব ডিগ্রি সেন্টিগ্রেডে মার্ক করা, তো আমরা যদি 13.1 ডিগ্রি সেন্টিগ্রেডে কনসিডার করি তাহলে আমরা দেখব যে এই যে এ থেকে বি পর্যন্ত এইটা একটা গ্যাসিয়াস স্টেট এবং এটা বয়েলস ল ফলো করে। এবং তারপরে তুমি দেখো যে এই যে বি থেকে সি পর্যন্ত যদি তুমি সামান্য প্রেসার বাড়াও তাহলে তোমরা দেখছো যে ভলিউমের একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে। এবং তারপরে সি থেকে ডি পর্যন্ত তোমরা দেখছো যে যতই প্রেসার বাড়ানো হোক না কেন ভলিউমের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে আমরা যদি টেম্পারেচার বাড়াই তো আমরা দেখছি যে 21.5 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের এই যে হরিজন্টাল পোরশন বিসি এইটা কমে আসছে, আর বাকি অংশটা তো একই রকম ভাবে থাকছে, শুধুমাত্র আমাদের এই যে বিসি অংশটা কমে আসছে। যদি আমরা এই যে 31 ডিগ্রি সেন্টিগ্রেডে যাই তাহলে আমরা সেখান থেকে দেখছি কি, সেখানে দেখছি যে আমাদের এই যে হরিজন্টাল পোরশনটা অলমোস্ট অ্যাবসেন্ট। তো আমরা এই যে 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড এইটাকে বলি আমরা কি, এইটাকে বলি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এই ক্রিটিক্যাল টেম্পারেচার মানে কি? ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হলো যে ক্রিটিক্যাল টেম্পারেচার কোনো একটা গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হলো যে এই গ্যাসের নিচে তুমি যদি শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করো তাহলে এই গ্যাসকে লিকুইফাই করা সম্ভব। তাহলে সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার, যেই টেম্পারেচারের নিচে শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করে গ্যাসকে কি লিকুইডে পরিবর্তন করা সম্ভব। তো তোমরা এইখান থেকে দেখো এই যে বিসি পোরশনটা কি রিপ্রেজেন্ট করে, বিসি পোরশনে এখানে আসলে ফেজ চেঞ্জ হচ্ছে, তার মানে গ্যাসটা লিকুইডে পরিবর্তন হচ্ছে। সেই কারণে এই বি থেকে সি এ আমাদের অল্প প্রেসার অ্যাপ্লাই করার ফলে এই যে ভলিউমের একটা ড্রাস্টিক পরিবর্তন হচ্ছে, এবং সি বিন্দুতে আসলে পুরো গ্যাসটা লিকুইডে পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য আমাদের এরপরে আর প্রেসার অ্যাপ্লাই করলে কি, তোমরা জানো যে লিকুইড আসলে ইনকম্প্রেসিবল, সেজন্য আমাদের এই ভলিউমের খুব একটা পরিবর্তন ঘটছে না। আর তার মানে হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে আমরা দেখবো যে এই জায়গাটা এই কম্প্রেসিবিলিটি হলো লার্জ, এবং তারপরে যদি আমরা টেম্পারেচার বাড়াইছে ধরো 48 ডিগ্রি, তখন আমরা দেখছি যে এখানে আর আমাদের এই যে লার্জ কম্প্রেসিবিলিটি নাই বা কম্প্রেসিবিলিটি হাই কম্প্রেসিবিলিটি এখানে আসলে নাই। তার মানে এই অংশটা আমরা দেখবো যে এখানে আমাদের বয়েলস ল ফলো করে, তার মানে এটা গ্যাসিয়াস বিহেভিয়ার আমাদেরকে দেখাচ্ছে। এবং আমরা যদি একইভাবে এই যে ড্রাই এয়ারের ক্ষেত্রে এই টেম্পারেচার গুলোতে দেখতাম যে তাদের বিহেভিয়ার কি, তাহলে দেখতাম যে তাদের বিহেভিয়ার আসলে এই গ্যাসিয়াস বিহেভিয়ার, তার মানে তাদের ক্ষেত্রে আমরা এইরকম বিহেভিয়ার দেখতে পেতাম না। এই টেম্পারেচার গুলোতে এইরকম বিহেভিয়ার দেখতে হলে আমাদের টেম্পারেচার আরো নিচে নামতে হতো। তো তাহলে এইখান থেকে আমরা কতগুলো জিনিস দেখলাম। এইটা হলো যে এই যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট এক্সটাকে যদি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি তাহলে তার করেসপন্ডিং প্রেসার এবং ভলিউমকে বলবো আমরা ক্রমান্বয়ে কি ক্রিটিক্যাল ভলিউম এবং ক্রিটিক্যাল প্রেসার, এবং এর যে করেসপন্ডিং টেম্পারেচার সেটাকে বলবো আমরা ক্রিটিক্যাল কি টেম্পারেচার। তাহলে এই এক্সটাকে বলতে পারি আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন আমরা আসি এই বিহেভিয়ার অফ গ্যাসেস এট হাই প্রেসার। তো আমরা যদি নাকি এই কোন একটা পার্টিকুলার গ্যাসের বা অনেকগুলো গ্যাসের আমরা এই প্রপার্টি দেখতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা এখানে যেই কার্ভগুলো ড্র করেছি মোটামুটি এইরকমই আমাদের এই পিভি ভার্সেস পি ডায়াগ্রাম হয়। যখন নাকি আমরা হাই টেম্পারেচারে থাকবো দেখা যাবে যে তাদের বিহেভিয়ার মোটামুটি গ্যাসের বিহেভিয়ার, এবং দেখা যাবে যে পি এর রেসপেক্টে পিভি বাড়তে থাকে। কিন্তু যখন আমি লোয়ার টেম্পারেচার আসবো তখন দেখবো যে আমাদের এই প্রথমে পিভি কমতে থাকে, তারপরে একটা সার্টেন জায়গায় এসে আমাদের এই পিভিটা বাড়তে থাকে উইথ রেসপেক্ট টু পি।
তো আমরা এই ডটেড লাইন দিয়ে আমরা এই যে মিনিমাম যে জায়গাটায় পিভি হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা এনক্লোজ করেছি। তো যদি নাকি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আসি তাহলে দেখবো যে এই যে হঠাৎ করে আমাদের এই পিভিটা অনেকটা কমে যায় এবং তারপরে ধীরে ধীরে এইটা আবার বাড়তে থাকে। আমরা এই যে হ্যাশড অঞ্চলটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এই জায়গাটা হলো এই যে রিজিয়ন অফ লিকুইফ্যাকশন। তো এই যে অলরেডি আমরা পড়লাম অ্যান্ড্রিউজ এক্সপেরিমেন্ট এবং সিমিলার এক্সপেরিমেন্ট অ্যামাগাট, হলবর্ন এরাও করেছেন। তো এদের এই এক্সপেরিমেন্টের উপর বেস করে কে ওনেস সাজেস্ট করেছেন একটা এম্পিরিক্যাল রিলেশন, যেখানে নাকি তিনি বলেছেন পিভি ইকুয়াল টু এ প্লাস বিপি প্লাস সিপি স্কোয়ার প্লাস ডিপি কিউব ইত্যাদি ইত্যাদি, যেখানে আমাদের এ বি সি ডি এইগুলো হলো কনস্ট্যান্ট এবং এইগুলো ডিপেন্ড করে নেচার অফ দি গ্যাস as well as তাদের টেম্পারেচারের উপরেও। তো এইগুলোকে বলা হয় ভিরিয়াল কোএফিসিয়েন্ট। তো এই যে ভিরিয়াল কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে এই বি হ্যাজ অ্যান স্পেশাল ইম্পর্টেন্স বিকজ এই বি হলো যখন নাকি টেম্পারেচার নিচের দিকে থাকে তখন এই বিটা থাকে নেগেটিভ এবং যখন হাই টেম্পারেচারে থাকে তখন বিটা হলো পজিটিভ এবং ইন বিটুইন এই বি হলো শূন্য। তো যখন নাকি এইটা শূন্য হয় তখন আমরা এই পিভি ইকুয়াল টু এ পাই ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং তোমরা জানো যে এটা হলো বয়েলস ল এবং এই অ্যাট বয়েলড টেম্পারেচারে বি হলো ডি ডিপি পিভি যদি আমরা করি দ্যাট উইল গিভ ইউ 0। তো এইটা হলো আমাদের বয়েল টেম্পারেচার, যেটা নাকি আমরা এইখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে এই লাইনটা এটা হলো বয়েল টেম্পারেচার। তো বয়েল টেম্পারেচারের উপরে যদি তুমি নাকি থাকো তাহলে গ্যাস বিহেভ করবে গ্যাসিয়াস, আর বয়েল টেম্পারেচারের নিচে যদি তুমি যাও তাহলে কিন্তু আর এই গ্যাস ইকুয়েশন গুলো ঠিক কার্যকরী নয়। তো এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেটে আসি। তোমাদের মনে আছে যে এই পারফেক্ট গ্যাস ইকুয়েশন যখন আমরা ডিরাইভ করি পিভি ইকুয়াল টু আরটি ফর 1 গ্রাম মলিকুল অফ গ্যাস বা পিভি ইকুয়াল টু এনআরটি ফর n গ্রাম মলিকুল অফ গ্যাস, তো তখন আমরা কি কনসিডার করেছিলাম? আমরা কনসিডার করেছিলাম যে এই সাইজ অফ দি মলিকুল অফ দি গ্যাস কি নেগলিজিবল, আর কি বলেছিলাম আমরা এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর অ্যাবসেন্ট। তো এই যে আমরা কনসিডার করেছি, এই যে পস্টুলেট গুলো আমরা কনসিডার করেছি, বাট ইন রিয়েলিটি কি দেখা যায় যে হাই প্রেসারে মলিকুল গুলো কাছাকাছি আসে তখন এই মলিকুলের সাইজ কেও আমরা নেগলেক্ট করতে পারি না, কারণ তখন এই ভলিউমের রেসপেক্টে এটা সিগনিফিক্যান্ট হয়। আবার প্রেসার যখন হাই থাকে তখন তারা যেহেতু খুব কাছাকাছি আসে তখন এই ইন্টারমলিকুলার ফোর্সেস আর অ্যাবসেন্ট এই কথাটাও আমরা বলতে পারি না। তো তাই যদি না বলতে পারি তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই দুটো ক্ষেত্রে আমাদের কারেকশনের দরকার পড়বে। তো সেই কারেকশনটাই ভ্যান ডের ওয়াল করেছে। তো তোমরা জানো যে এই যদি নাকি আমরা প্রেসার কারেকশন করি তাহলে তোমরা জানো যে যখন নাকি হাই প্রেসারে মলিকুলগুলো কাছাকাছি আসে তখন কি হয়? তাহলে মাঝামাঝি অঞ্চলে যেই মলিকুল থাকে সেইটা সব দিকে তোমার কোহেসিভ ফোর্স ফিল করে, কিন্তু যেই মলিকুলগুলো কন্টেনারের দেয়ালের কাছাকাছি থাকে সেগুলো কি একটা ইনওয়ার্ড ফোর্স ফিল করে। তার মানে আমরা যে অবজার্ভ প্রেসার দেখি সেই অবজার্ভ প্রেসারটা আসলে রিয়েল প্রেসারের থেকে কম। তো তার মানে হলো যে এখানে আমাদের কারেকশন দরকার। তো তোমরা জানো যে এই দুটো জিনিসই ডিপেন্ড করে কি এই নাম্বার ডেনসিটির উপরে। তার মানে কতগুলো মলিকুল এই পার ইউনিট এরিয়াতে প্রেসার, তোমরা জানো যে প্রেসার কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা হলো প্রেসার। তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হতে হলে কি এই কতগুলো মলিকুল স্ট্রাইক করলো আমাদের কন্টেনারের ওয়ালে সেটা ইম্পর্টেন্ট।
তো তার মানে সেইখানে আমাদের এটা নির্ভর করে আমাদের নাম্বার ডেনসিটির উপরে, আবার আমাদের কতগুলো মলিকুল পার ইউনিট ভলিউমে আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তার মানে হলো যে প্রেসার কারেকশন করতে হলে আমাদের দেখতে হবে এই প্রেসার প্রপোর্শনাল টু রো স্কয়ার, তার মানে হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম স্কয়ার। তো তার মানে এটাকে যদি আমরা একটা ইকুয়ালিটি সাইন দিই তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই ভি স্কয়ার। তাহলে এই গেল হলো আমার প্রেসার কারেকশন। তাহলে আমাদের কারেক্টেড প্রেসার কত হবে? কারেক্টেড প্রেসার আমাদের যদি এই অবজার্ভ প্রেসার পি হয় তাহলে তার সাথে আমাদের কারেক্ট প্রেসার মানে কারেকশনটা পি যোগ করতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ পি প্লাস এ বাই ভি স্কয়ার। এইবার আমরা আসি ভলিউম কারেকশনে। তো তোমরা জানো যে এই আমরা ভলিউম আগে তো মলিকুলগুলোর ভলিউমকে নেগলিজিবল কনসিডার করেছিলাম, কিন্তু যখন হাই প্রেসারে আসে তখন কি এই মলিকুলগুলোর সাইজকে আমরা নেগলেক্ট করতে পারি না, এবং আগেও যেমনটা বলেছি যে তাদের সাইজ স্মল হতে পারে, অনেক ছোট হতে পারে, বাট স্টিল দে আর অফ ফাইনাইট সাইজ। তো যদি নাকি তাদের যদি কারেকশন আমাদের বি হয় তাহলে আমরা পরবর্তীতে দেখব যে বি ইজ অ্যাপ্রক্সিমেটলি 4 টাইমস দি অ্যাকচুয়াল ভলিউমস অফ দি মলিকুলস। এখন আমরা এই ভলিউম কারেকশনে আসি। তাহলে বি যদি আমাদের কারেকশন হয় তাহলে আমাদের কারেক্ট ভলিউম মেজার ভলিউম যদি ভি হয় তাহলে ভি থেকে আমাদেরকে বি বিয়োগ করতে হবে। এখন আমরা আসি কি করে আমরা এই ভলিউম কারেকশন করব। তো তোমরা জানো যে মলিকুলগুলোকে যদি একটার পরে একটা আমরা এই কন্টেনারে প্রবেশ করাই তাহলে কি হবে? প্রথম মলিকুলটা তো পুরা ভলিউম ভি কে এনজয় করবে, কিন্তু দ্বিতীয় মলিকুলটা যখন আসবে তখন কি হবে? সেই মলিকুলটা কিন্তু আর পুরা ভলিউমটা পাবে না, কারণ অলরেডি একটা মলিকুল তার মধ্যে আছে। তো এই দুটো মলিকুল কত কাছাকাছি আসতে পারে? তোমরা জানো যে তাদের রেডিয়াসের দ্বিগুণ সমান বা তাদের ডায়ামিটারের সমান সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে সর্বোচ্চ আসতে পারে। তার মানে হলো যে এই যে একটা মলিকুলের আমাদের যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে এবং সেটা হলো আমাদের কত, সেটাকে যদি আমরা এক্স দিয়ে নিরূপণ করি তাহলে সেটা আবার আমাদের 4/3 পাই আর কিউব। এটা হলো আমাদের একটা মলিকুলের ভলিউম। বাট তোমরা জানো যে অলরেডি আমরা বললাম যে দুটো কাছাকাছি আসতে পারে কতটা, এই যে 2i আর ডিস্টেন্সে তারা আসতে পারে সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স কত হবে? 4/3 পাই 2i আর হোল কিউব। তার মানে এইটা 2 কে আমরা কিউব করলে আমরা পাচ্ছি 8 আর আর কিউব। তাহলে আমরা জানি যে এই 4/3 পাই আর কিউব হলো এক্স আমাদের একটা মলিকুলের ভলিউম। তাহলে আমাদের এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স কত? 8x। তার মানে হলো এই যে দ্বিতীয় মলিকুলটা আসলে এই এতটা জায়গা বাদ দিয়ে বাকিটুকু সে এনজয় করতে পারবে। তার মানে হলো যে আমরা যদি একটার পর একটা মলিকুল এই কন্টেনারে প্রবেশ করাই তাহলে প্রথম মলিকুলের জন্য আমরা যে ভলিউম পাবো সেটা হলো ভি, দ্বিতীয় মলিকুলের জন্য আমরা যে ভলিউম পাবো সেটা হলো ভি মাইনাস এস, তৃতীয় মলিকুলের জন্য আমরা যে ভলিউম পাবো সেটা হলো ভি মাইনাস 2s, এন্ড লাইকওয়াইজ আমরা এই nth মলিকুল যখন প্রবেশ করবে তখন সে পাবে ভি মাইনাস n মাইনাস 1 ইন্টু এস। সো আমরা এভারেজ স্পেসিয়াবল ফর মলিকুল কত হবে? আমরা যদি এই সব ভলিউম গুলো যোগ করে তাকে যদি এই টোটাল নাম্বার অফ মলিকুল দিয়ে ভাগ করি তাহলে দ্যাট উইল গিভ ইউ দি এভারেজ স্পেসিয়াবল ফর ইচ মলিকুল। তো তোমরা এখান থেকে দেখছো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তার মানে এখানে n সংখ্যক ভি আছে, তারপরে n ভি বাই n কত হলো? ভি হলো। আর বাকি কি আছে আমাদের? এই এস কতগুলো আছে? আমাদের n মাইনাস 1 সংখ্যক এস আছে। তো আমরা যদি এইখানে এস বাই n কে কমন নিই তাহলে দেখতে পাবো 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n মাইনাস 1। তাহলে এটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এবং তোমরা জানো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি করে আমাদের সাম করতে হয়। তোমরা জানো যে এই সাম হলো কত? n/2, যেখানে n হলো আমার নাম্বার অফ এখানে টার্মস, আর তারপরে কত? টুয়াইস a ইনটু n মাইনাস 1 ইনটু d। তো তোমরা যদি সেটা এখানে করো তাহলে তোমরা দেখতে পাবা সেটা ইকুয়াল টু পাবা তোমরা n মাইনাস 1 ইনটু n/2। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি v minus ns by 2 plus s by 2।
তো এই যে এস হলো আমার একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের জন্য, একটা মলিকুলার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের জন্য। তো তোমরা জানো যে একটা কন্টেনারে লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুল থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এই ভলিউম বাই NS/2 এর রেসপেক্টে S/2 কে আমরা কি নেগলেক্ট করতে পারি। আর তাই যদি নেগলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এভারেজ স্পেস অ্যাভেলেবল ফর দিস মলিকুল কি পাবো, আমরা পাবো V - NS/2। এখন যদি আমরা এস এর ভ্যালুটা বসাই, এস আমরা অলরেডি নিরূপণ করেছি 8x, তাহলে এখানে বসালে আমরা কি দেখছি V - 4NX। তো আমরা এর আগে লিখেছিলাম V - B, সেটা এখানে লিখছি V - B, যেখানে B হলো আমাদের কত 4NX। তো যেমনটা আমরা বলেছিলাম যে B হলো আমাদের 4 টাইমস দি অ্যাকচুয়াল ভলিউম অফ দি মলিকুলস। তাহলে তোমরা এখান থেকে কি দেখলে, এখান থেকে দেখলে তাহলে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট কি হবে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট হবে আমাদের প্রেসারের কারেকশন সহ, প্রেসার হলো আমাদের P প্লাস A/V², আর ভলিউমের কারেকশন সহ ভলিউম হলো V - B, আর ইকুয়ালাইজেশনে গেলে আমাদের RT হয়, বিকজ উই আর কনসিডারিং 1 গ্রাম মলিকুল অফ গ্যাস, যেখানে A আর B হলো আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তাহলে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট থেকে আমরা কি পাচ্ছি, P = RT/V - B minus A/V²। এখন দেখো এই ইকুয়েশনটা যদি আমরা এই পিভি ডায়াগ্রামে প্লট করি, তাহলে দেখো যে আমরা এই যে তিনটা টেম্পারেচারে এই প্লটটা দেখিয়েছি। তো এইখানে দেখো এই যে সে ধরো 13.1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা কনসিডার করি, আমাদের এই অ্যান্ড্রুজ এক্সপেরিমেন্টে কি ছিল, আমাদের এইটা ছিল ফ্ল্যাট, কিন্তু আমরা এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট থেকে দেখছি এখানে ফ্ল্যাট নয়, এটা একটা সাইনোসয়েডাল কার্ভ, তাই না? তো এখান থেকে দেখো এই যে এই জায়গাটায় এ থেকে বি পর্যন্ত আমাদের কি হচ্ছে, এই যত আমাদের প্রেসার বাড়ছে তত ভলিউম কি হচ্ছে, প্রেসার বাড়লে ভলিউমও বাড়ছে। এখানে ইডিতে কি হচ্ছে, প্রেসার কমছে ভলিউম বাড়ছে। এনিওয়ে দো এই দুটো হলো আমাদের যদিও আনস্টেবল, বাট এইটাকে এই অংশটাকে বলা হয় সুপার কুলিং এবং এই অংশটাকে বলা হয় সুপার হিটিং। এনিওয়ে এইটা যদি এক্সপেরিমেন্টালি খানিকটা আনস্টেবল হলেও খানিকটা রিয়ালাইজ করা যায়। কিন্তু তুমি যদি এই অংশটা দেখো BCD, এখানে কি হচ্ছে, এইখানে প্রেসার কমছে ভলিউম কমছে। গ্যাসের ক্ষেত্রে কি প্রেসার কমলে ভলিউম কমে না। তার মানে হলো যে এইটা কোনোভাবেই তুমি এটাকে অ্যাড্রেস করা যায় না। তবে হাই টেম্পারেচারে গিয়ে বিহেভিয়ার একই রকম থাকে। তার মানে তোমরা এখান থেকে দেখছো যে এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকেও এই জায়গাটা এই যে BCD কিছুতেই আমরা বুঝাতে পারি না। তার মানে এইটাই হলো ড্রব্যাক অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তার মানে কি দেখলাম, আমরা দেখলাম যে যদিও ভ্যান ডার ওয়াল কারেকশন করেছেন, তারপর কারেকশন করা সত্ত্বেও আমাদের ইকুয়েশন অফ স্টেট আমাদের এই হাই প্রেসারে এবং লো টেম্পারেচারে কার্যকরী হচ্ছে না। তো সো ফার মোর দ্যান 56 ডিফারেন্ট ইকুয়েশন সায়েন্টিস্টরা প্রপোজ করেছেন এই ইকুয়েশন অফ স্টেট হিসাবে, কিন্তু কোনোটাই আসলে এই অবজার্ভ ফ্যাক্ট গুলোকে কমপ্লিটলি স্যাটিসফাই করতে পারে না। তার মানে স্টিল ইউ হ্যাভ রুম, তোমরা চাইলে এটার উপর স্টাডি করতে পারো এবং তোমরা তোমাদের নামে নতুন নতুন এই ইকুয়েশন অফ স্টেট প্রপোজ করতে পারো, যদি নাকি এই অঞ্চলগুলোতে এইগুলো কার্যকরী হয়। তো এখানে তোমরা একটা দেখছো 1901 সালে ডিকটারিস একটা প্রপোজ করেছেন V - B = RT exponential minus A/RTB, and likewise বার্তলেটও একটা সাজেস্ট করেছিলেন P plus A/V² into V - B = RT। বাট স্টিল এগুলো এই খানিকটা অ্যাড্রেস করতে পারলেও কমপ্লিটলি অ্যাড্রেস করতে পারে না এট হাই প্রেসার এবং লো টেম্পারেচার। বাট তোমার যখন নাকি প্রেসার কম থাকে এবং টেম্পারেচার হাই থাকে তখন এটাতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা ছিল, কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার ইকুয়েশন গুলা ডেরিভেশন গুলা সবই বুঝছি স্যার, কিন্তু বুঝতে পারছি না যে পি মানে প্রেসার যখন আপনি কারেকশন করছেন তখন এটা যোগ হচ্ছে, কিন্তু ভলিউমের ক্ষেত্রে বিয়োগ হচ্ছে। মানে পি এর সাথে A/V² যোগ হচ্ছে আর ভি এর সাথে বি এটা বিয়োগ দেখো, হচ্ছে, এই যোগ আর বিয়োগের কারণে। এটাই তো সমস্যা নাকি।
দেখো জি স্যার। প্রেসারের ক্ষেত্রে আমরা কি বলেছি, প্রেসারের ক্ষেত্রে বলেছি যে এই মলিকুল গুলো কাছাকাছি আসছে, হাই প্রেসারে কি হচ্ছে মলিকুল গুলো কাছাকাছি আসছে। তো কাছাকাছি আসলে যেমন মনে করো এটার মধ্যে পানি আছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটার মধ্যে যে নড়ছে না, পানি আছে না? তো যেহেতু স্যার। পানি আছে তোমরা এটা দেখতে পাচ্ছ, নড়ছে দেখতে পাচ্ছ। তো যদি আমাদের গ্যাস থাকতো তাহলে এই যে গ্যাসের এই যে বোতলের মাঝখানে, সে ধরো এটার উপরের অংশটা গ্যাস আছে, তো এই বোতলের মাঝখানে যে গ্যাস মলিকুলটা আছে সেটা কি হচ্ছে, সেটা সব দিকে সে ফোর্স ফিল করছে, তোমার কোহেসিভ ফোর্স ফিল করছে। কিন্তু যেই মলিকুল গুলো কন্টেনারের এই ওয়ালের কাছাকাছি আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো তো আমার ইনওয়ার্ড কোহেসিভ ফোর্স ফিল করবে, কারণ এই পাশে তো কোনো গ্যাস মলিকুল নাই। তার মানে হলো আমার অবজার্ভ প্রেসারটা কি হবে, অবজার্ভ প্রেসারটা আমার কম অনুভূত হবে। তাহলে কম অনুভূত হলে কি করতে হবে, আমার কারেকশনটা অ্যাড করতে হবে, যোগ করতে হবে। সেই জন্য আমরা এই a বাই ভি স্কয়ারকে আমরা অ্যাড করেছি। বাট ভলিউমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ভলিউমের ক্ষেত্রে মনে করো এটা যদি এমটি থাকতো, এটা যদি এমটি থাকতো তাহলে প্রথম যে মলিকুলটা গেল সেটা তো পুরা ভলিউমটা, পুরা ভিটাই সে এনজয় করছে, কিন্তু দ্বিতীয় মলিকুলটা তো পুরো ভলিউম ভি এনজয় করছে না। প্রথম মলিকুলটা যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে সেটুকু বাদ দিয়ে তাকে এনজয় করতে হবে। যেমন মনে করো যে তুমি যদি ক্লাসে প্রথম আসো তাহলে গোটা ক্লাসটাই হলো তোমার জায়গা, তুমি সব জায়গায় ঘুরতে পারবা। কিন্তু যখন দ্বিতীয় বন্ধুটা তোমার ক্লাসে আসবে তখন তো সে গোটা জায়গাটায় ঘুরতে পারবে না, তুমি যেই অংশটায় নড়াচড়া করবা, ঘুরবা ফিরবা, সেই অংশটা বাদ দিতে হবে। সেই কারণে ভলিউমটা আমার কি করতে হবে, ভলিউমটা, বাদ দিতে হবে স্যার। অ্যাকচুয়াল ভলিউমটা আমার কমে যাবে। এই জন্য আমার ভলিউম কারেকশনে ভি মাইনাস বি করা হয়েছে। আর কোনো কোশ্চেন আছে? কি তোমার প্রবলেম সলভ হয়েছে? জি স্যার। সো এইবার আমরা আসি ক্রিটিক্যাল কনস্ট্যান্টস। তো আমরা অলরেডি বলেছি তোমাদের যে এই ক্রিটিক্যাল পয়েন্ট যে আমাদের প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম, সেইগুলোকে আমরা বলি কি ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম এবং ক্রিটিক্যাল টেম্পারেচার, এবং এই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো এইখানে আমাদের এই ডিপিডিভি হলো 0। তো তাই যদি নাকি হয়, তো অ্যাকর্ডিং টু ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমরা কি পেয়েছি, p প্লাস a বাই ভি স্কয়ার ইনটু ভি মাইনাস বি ইকুয়াল টু r। তো এইখান থেকে আমরা p এর এক্সপ্রেশনটাকে নিতে পারি p ইকুয়াল টু rt বাই ভি মাইনাস বি মাইনাস a বাই ভি স্কয়ার। তো এইটাকে যদি উইথ রেসপেক্ট টু p আমরা ডিরাইভ করি তাহলে কি পাবো, আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা dp dv ইকুয়াল টু কত পাবো, তাহলে এইটা যেহেতু নিচে আসছে তাহলে একটা নেগেটিভ সাইন এখানে আসবে, আর নিচে আসে -1 তাহলে কত হলো -2, নিচে আসার জন্য এইটাকে স্কয়ার হলো। এন্ড দেন এইটাকে একটা মাইনাস আছে, তাহলে এই -2 যদি আসে এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস হলো, তাহলে টুয়াইস a বাই ভি কিউব। তো এট দি ক্রিটিক্যাল পয়েন্ট তোমরা জানো যে ডিপি ডিভি 0, এবং ক্রিটিক্যাল পয়েন্টে কি হবে, টি হবে টিসি আর ভি হবে ভিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল ভলিউম। তাহলে এইগুলো যদি আমরা এই ইকুয়েশনটাতে যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি -rtc বাই ভিসি মাইনাস বি স্কয়ার প্লাস টুয়াইস a বাই ভিসি কিউব, এন্ড দ্যাট উইল গিভ ইউ কি 0। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তার মানে এইটাকে এই পাশে নিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা টুয়াইস a বাই ভিসি কিউব ইকুয়াল টু rtc বাই ভিসি মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা এই যে ডিপিডিভি যে এক্সপ্রেশন এখানে বের করলাম, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি টুয়াইস rt বাই ভি মাইনাস বি হোল কিউব মাইনাস 6a বাই ভি টু দি পাওয়ার 4। এবং এট দি ক্রিটিক্যাল পয়েন্ট এইটাও এই ডি স্কয়ার পি ডিভি স্কয়ার, তার মানে এতটাই ফ্ল্যাট, স্টিল দ্যাট উইল গিভ ইউ 0। তো তার মানে হলো ক্রিটিক্যাল পয়েন্টে ডি স্কয়ার পি ডিভি স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে t ইকুয়াল টু টিসি আর p ইকুয়াল টু ভিসি। আমরা যদি এই ভ্যালুগুলো এই এক্সপ্রেশনে বসাই, এখানে যদি আমরা বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টুয়াইস rtc বাই ভিসি মাইনাস বি হোল কিউব মাইনাস 6a বাই ভিসি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, or 6a by vc to the power 4 equal to twice rtc by vc minus b whole cube.
তাহলে এখন যদি আমরা 26 নম্বর ইকুয়েশনকে যদি আমরা এই যে 25 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কত হবে। আমরা দেখব VC/3 = VC - B/2, আর এইটাকে সিম্পলিফাই করলে তোমরা দেখতে পাচ্ছ VC = 3B পাচ্ছি আমরা। তাহলে আমরা এই ক্রিটিক্যাল ভলিউম পেলাম। এখন এই ক্রিটিক্যাল ভলিউম VC = thrice B যদি আমরা ইকুয়েশন 25 এ বসাই, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 25 এ যদি আমরা বসাই, তাহলে এইখান থেকে আমরা পাবো 6A/VC⁴ = twice RTC/VC - B whole cube। VC = যদি আমরা এখানে 3B বসাই, তাহলে আমরা এখান থেকে পাবো কি twice A/27B³ = RTC/4B²। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার কত, 8A/27 RB। তো এখন যদি আমরা এই ক্রিটিক্যাল ভলিউম আর ক্রিটিক্যাল টেম্পারেচার ইকুয়েশন 23 তে বসাই, এই যে 23 তে যদি আমরা বসাই, তাহলে আমরা ক্রিটিক্যাল প্রেসার পাবো, এবং সেটা কত হবে সেটা আমরা দেখব যে এই যে R/27 RB into 8A/2B, বিকজ thrice B minus B আমরা করেছি -A/9B², এবং এখান থেকে আমরা PC কত পাচ্ছি, A/27B²। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে আমরা কি পেলাম, আমরা এই ক্রিটিক্যাল টেম্পারেচার, তার করেসপন্ডিং ক্রিটিক্যাল প্রেসার এবং ভলিউম আমরা বের করতে পারলাম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের ক্ষেত্রে। তোমরা এই যে ভ্যান ডার ওয়ালস যে কনস্ট্যান্ট A এবং B আছে, সেটাও তোমরা এইভাবে একইভাবে ম্যানিপুলেট করে তোমরা নিরূপণ করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আর এর মধ্যে দিয়েই আমাদের আসলে এই সেমিস্টারের তোমার ক্লাস শেষ হবে। এরপরে হয়তো আমাদের রিভিউ ক্লাস থাকবে, সেটা তোমরা হয়তো নোটিফিকেশন পাবা। তখন যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, দেন আমাকে বলো, ওই জায়গাগুলো আমরা হয়তো রিভিউ করতে পারবো। আর বিফোর গোয়িং টু দ্যাট, তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হলো যে তোমরা আমাকে এই যে ডিউরিং দি ক্লাস তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তাই না? কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছিলাম, এবং গত ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি যে তোমরা আমাকে এই যে 40 প্রবলেম সলভ করে ইন অ্যাডিশন যে ডিউরিং দি ক্লাস যেসব প্রবলেম তোমাদেরকে দিয়েছি সেগুলো যেমন তোমরা আমাকে জমা দিবা, ইন অ্যাডিশন হলো 40 প্রবলেম তোমরা আমাকে জমা দিবা। এবং তার সে সংক্রান্ত কথা আমরা গত ক্লাসে বলেছি, এটা আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এইগুলো হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। সেটা কি মানে নেক্সট ক্লাসেই দিতে হবে না হচ্ছে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য যখন আসবা তখন আমাকে এগুলো জমা দিলেই হবে। আর যদি এর মধ্যে তোমরা প্রস্তুত হতে থাকো, এর মধ্যে যদি নতুন কোনো নোটিফিকেশন হয় তখন আমি তোমাদেরকে আপডেট জানাবো। আদারওয়াইজ এটা হলো তোমাদের প্রতি নির্দেশনা। স্যার স্লাইড গুলো আপলোড করে দিলে ভালো হতো স্যার। স্লাইড গুলো তো তোমার আমার ওয়েবসাইটে দেখবা, ওখানে দেয়া আছে। আর এই আজকের ক্লাস আর গত দিনের ক্লাসে যে অংশটুকু দেয়া নাই, আমি সময় পেলে আমি এটা আপলোড করব। গত দিনের ক্লাস আগে দুই ক্লাস শোনা আছে, আগের দুই ক্লাস তো আমি দিয়েছি, তোমরা একটু ওয়েবসাইটে দেখো, যদি না থাকে আই গেস আছে, তারপর যদি না থাকে আমি এটা রিভিউ করব। হয়তো এমন হতে পারে সিস্টেমের প্রবলেমের কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আই উইল টেক কেয়ার, আমি জানাবো ইয়েকে, ওদেরকে। তবে আমার ধারণা হয়তো আছে, তোমরা একটু চেক করে দেখো, যদি না থাকে আমি ব্যবস্থা নিব। তাহলে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা যে যেখানে থাকো না কেন নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।